গোপালগঞ্জে কারফিউয়ে ঢিলেঢালা ভাব, সীমিত আকারে চলছে যানবাহন, দেখা যায়নি ব্যাপক তল্লাশি ও চেকপোস্ট, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ফের আওয়ামী লীগের ফ্যাসিবাদী সন্ত্রাসী রূপ উন্মোচিত, খুলনায় ব্রিফিংয়ে নাহিদ। সারা দেশে আজ এনসিপির প্রতিবাদ বিক্ষোভ। জাতীয় নাগরিক পার্টি সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এই সশস্ত্র হামলার প্রতিবাদে। গণঅভ্যুত্থানে প্রাণহানির পর ছাত্রলীগ মুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এদিন গায়াবানা জানা যায় পুলিশ ব্যারিকেড ভাঙে ছাত্র জনতা। কফিন মিছিল এবং গায়াবানা জানা যায় ভাই, এটা বললেন যে এটা ভালো আইডিয়া। তারপর ওনারা নিজেদের মধ্যে ডিসকাস করলেন এবং সেম ওনারাও বাকি যারা সবার তো আসলে আন্দোলনের সমান ভাব নাই। তখন ভাই গেটের উপর দিয়ে আমাদের কিছু যে সাদা কাপড় দিয়ে দেন, যে অন্তত লাঠি কিংবা ইটের উপর এটা দিয়ে কফিন সাজায় তারপরে জানাজাটা কমপ্লিট করো। নতুন মুদ্রানীতিতেও সংকোচনমূলক অবস্থান থেকে সরছে না কেন্দ্রীয় ব্যাংক, বিনিয়োগ বৃদ্ধিতে উদার হওয়ার দাবি ব্যবসায়ীদের। প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট গ্রোথ দ্যাট হ্যাজ বিন দ্য লোয়েস্ট ইন দ্য হিস্ট্রি, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসা দরকার। এবং অশোক নিধনে গেল অর্থ বছরে 23 কোটি টাকা বেশি বাজেট পেলেও সুফল মেলেনি ঢাকা উত্তরে, অকার্যকর ঢিলেঢালা কার্যক্রম মাঠ পর্যায়ে। সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজারে পুরো আয়োজনে। আপনাদের সাথে থাকছি আমি মশিউর অনিক। এনসিপি নেতাকর্মীদের ওপরে হামলা আর সংঘর্ষের জেরে বুধবার রাত 8টা থেকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ চলছে গোপালগঞ্জে। সেখানে আছেন সহকর্মী আজহার লিমন। জানবো সকালের কারফিউর পরিস্থিতির সবশেষ খবরাখবর। লিমন, আপনার মাধ্যমে জানতে চাই যে কারফিউর এখন এই মুহূর্তে শহরের পরিস্থিতি কেমন, আর জনজীবনে স্বাভাবিক হতে আসলে শুরু করেছে কিনা, কি দেখছেন সেখানে? অনেক কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে, কিন্তু ভেতর পরিস্থিতি যদি জানাতে চাই তাহলে বলতে হয় যে আমি এখন যেখানে আছি এই গোপালগঞ্জ পৌরসভার সামনে, এই পৌরসভার দেয়াল লাগোয়া বা এরপরে প্রেস ক্লাব, এরপরে কিন্তু পৌর মঞ্চ, এখানেই মূলত এনসিপির অনুষ্ঠানটি ছিল এবং এটিকে ঘিরেই কিন্তু গতকাল এই পুরো গোপালগঞ্জ শহর একটা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এবং এখানে যদি এই দিকে যাই তাহলে সদর হাসপাতাল এবং ওইদিকে পুলিশ লাইন, পুরো 2.5 কিলোমিটার সড়কে যে এক ধরনের সংঘর্ষ চলেছে 4 থেকে 5 ঘন্টা যাবৎ, সেই এলাকাটুকু ঘিরে কিন্তু কড়াকড়ি আছে। বিশেষ করে এই এলাকাটুকুতে খুবই কম এই পাইকারি বা আড়ত এই ধরনের কিছু দোকানপাট ছাড়া অন্য সব দোকানপাট কিন্তু এখানে বন্ধ আছে। যান চলাচল একেবারে বন্ধ নেই। যারা জরুরি প্রয়োজনে এখানে অটোরিকশা চলছে, ভ্যান চলছে। আর যে জিনিসটা আমরা এখানে দেখছি সেটা হলো যে দিনের আলো যত স্পষ্ট হচ্ছে, এই সকাল হওয়ার সঙ্গে সঙ্গে এই যে এখানে একটা বড় সংঘর্ষ চলছে, এর একটা চিত্র এখানে স্পষ্ট হচ্ছে। পুরো সড়কে যে 2.5 কিলোমিটার হবে এই সড়কটা, পুরো 2.5 কিলোমিটার সড়ক জুড়ে কিন্তু ইট, পাটকেল, ভাঙা তোরণ, এই যে এখানে একটা যুদ্ধের যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেইগুলো কিন্তু আছে এই সড়কে। আরেকটা ব্যাপার বলি, সেটা হলো যে এখন এই যেটি স্বাভাবিক করার জন্য এই পৌরসভার যে প্রশাসন, তো তারা এখন উদ্যোগ নিচ্ছে। তারা আর কিছুক্ষণের মধ্যেই হয়তো পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে এবং এই যে একটা ক্ষত তৈরি হয়েছে সেই শহরকে আবার সারিয়ে তোলার জন্য এই পরিচ্ছন্নতা কর্মীরাও এখানে আসছে, তারাও এখানে প্রস্তুত আছে। এটা একটা ব্যাপার। আরেকটা দিক বলতে চাই যে যেহেতু কারফিউ চলছে এবং আরও প্রায় 12 ঘন্টা এই কারফিউটা চলবে, তো যেই কারণে আমি জানতে চাচ্ছিলাম, গতকাল থেকে তো আমরা ফলো করছিলাম, এখানকার পরিস্থিতিগুলো দেখছিলাম। আমরা যেটা দেখেছি যে বিভিন্ন রেঞ্জ থেকে, বিশেষ করে বরিশাল রেঞ্জ থেকে, খুলনা রেঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়েছে। তারা এখন স্ট্রাইকিং ফোর্স হিসেবে এখানে অবস্থান করছে। এর বাইরে অভিযান পরিচালনা বা এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা, আমি আসলে পুলিশের এই গোপালগঞ্জের বিভিন্ন সারির কর্মকর্তাদের সঙ্গে আমি কথা বলেছি, তাদের কাছে তেমন কোনো তথ্য নেই অভিযান পরিচালনার এবং গ্রেপ্তারের। অতিরিক্ত যিনি পুলিশ সুপার উনি আমাকে বললেন যে আসলে পুলিশের একটা বড় অংশ আহত হয়েছে, তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে। এর মধ্যে 2জন নারী পুলিশ কনস্টেবল আছে যাদের নাক একদমই থেতলে গেছে। তো এখন স্ট্রাইকিং ফোর্স বা
বাইরে থেকে এই বাহিনীর সদস্যদের যোগ করার পাশাপাশি তারা মূলত এই গোপালগঞ্জে যারা ছিলেন, যারা আহত হয়েছেন, চিকিৎসার কাজটি করছেন। আর যেহেতু একটা বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে, এখানে 4 জন মানুষ মারা গেছেন, সেই পরিবারগুলো যেমন শোক সন্তপ্ত, এর পাশাপাশি এই কারফিউ, এই যে মানুষ মারা যাওয়া এবং সার্বিক যে পরিস্থিতি এখানে তৈরি হয়েছে, তাতে কিন্তু মানুষের মনে আতঙ্ক আছে। এবং যেই বিষয়টি তারা বলছে যে যেহেতু এখানে এনসিপির আগের থেকে অনুষ্ঠান বা নির্ধারিত ছিল এবং যেহেতু এখানে একটা শঙ্কা ছিল যে এরকম একটা সংঘাত সংঘর্ষ হতে পারে, এখানকার স্থানীয় মানুষরাও বলছে যে আগের থেকে প্রশাসন ভালো কোনো পদক্ষেপ যদি নিত, নিরাপত্তা যদি বাড়াতো, তাহলে কি এই ঘটনাগুলো এড়ানো যেত কিনা। তাদের মনেও কিন্তু এরকম একটা দুঃখ আছে। আর আমি দেখেছি যে এই ধরনের দুঃখ প্রকাশ বা এই ধরনের অনুভূতি এনসিপির নেতৃবৃন্দের মধ্যেও আছে। আমি এনসিপির নেতৃবৃন্দের সঙ্গে সরাসরি কথা বলেছি, তাদের ফেসবুক পোস্টে তারা লিখেছে, তারা বলছে যে এইভাবে নিরহ যে 4টি প্রাণ ঝরে গেল, এর জন্য তারা দুঃখিত। এবং এর আগে যে এখানে যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, এই এখানকার তাদের যে অভিযোগ, আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, তারা এখানে যেভাবে ঘিরে ধরেছিল নেতৃবৃন্দর, সেখানে নেতৃবৃন্দরও প্রাণের শঙ্কা ছিল। তারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আজহার লিমন, জানাচ্ছিলেন গোপালগঞ্জ থেকে সেখানকার বর্তমান সার্বিক পরিস্থিতির খবরাখবর। ঠিক আমার পেছনে যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে কোনো যুদ্ধবিধ্বস্ত কোনো এলাকার চিহ্ন। তবে এই চিহ্নটি হচ্ছে গতকালকের, বলতে পারেন গোপালগঞ্জে যে ক্ষত চিহ্ন রেখে যাওয়া হয়েছে, দিনভর যে সংঘাত, হতাহত, যে মানুষগুলো চাপা উত্তেজনা, সবকিছুর ফলাফল। আর নিরাপত্তা বাহিনীর টহল আর সাইরেন ছাড়াও রাতের পুরোটা সময় শুনশান নীরব ছিল এই পুরো গোটা শহর। সাধারণের মধ্যে ছড়িয়েছিল উদ্বেগ, আতঙ্ক। আর যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিভিন্ন রেঞ্জ থেকে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সহ নিরাপত্তা বাহিনীর সদস্যদের। জামাল খানের ক্যামেরায় বাকিরা জানাচ্ছেন আজহার লিমন। শুনশান গোপালগঞ্জ শহর সাধারণত বড় একটা বিপর্যয়ের পর যেমনটা হয়। জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি ঘিরে এখানে যে কারফিউর ঘোষণা এবং সেটি যে সাধারণ কোনো ঘটনার প্রেক্ষিত নয়, তার চিহ্ন পুরো শহরের সড়কে সড়কে। এনসিপি নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বানানো হয়েছিল যেসব তরুণ, তা ভেঙে চুরে পড়ে আছে রাস্তার উপর, সড়কের উপর জমা ইট পাটকেল, বন্ধ দোকানপাট, সবকিছুতেই জানান দিচ্ছে একটা চাপা উত্তেজনা, বাতাসে টিয়ার গ্যাসের গন্ধ। গোপালগঞ্জের এই পৌর মুক্ত মঞ্চেই ছিল এনসিপির পূর্ব নির্ধারিত অনুষ্ঠান বা পদযাত্রার কর্মসূচি। প্রত্যক্ষদর্শীরা বলছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কিংবা সাংবাদিকরাও এটি বলছে যে এই মঞ্চ ঘিরেই 2 দফায় এনসিপি নেতাকর্মীদের উপর হামলা করা হয়। প্রথমবার এনসিপি নেতৃবৃন্দ আসার আগে এবং পরে এইখানে অনুষ্ঠানটি শেষ করে যখন এনসিপির গাড়িবহরটি চলে যাচ্ছিল তখন। এবং এইখানে আমরা একদম রাত 10টা পর্যন্ত এই মঞ্চটি ঘিরে আগুন জ্বলতে দেখেছি এবং তখন পর্যন্ত আমরা এই এলাকা ঘিরে, এই এলাকার বাতাসে এক ধরনের ঝাঁঝালো মানে গন্ধ পেয়েছি, যেটি থেকে স্পষ্ট যে এখানে মানে টিয়ার শেল মারা হয়েছে। এবং এটি এই আশপাশের যে চিত্র, যেই ক্ষতচিহ্ন, তা দেখে সহজে অনুমান করা যায় যে এখানে আসলে সংঘাতের মাত্রাটা কত ছিল। কারফিউ জারির পর সড়কে সড়কে চেকপোস্ট বসানো বা ব্যাপক তল্লাশির তেমন কোনো চিত্র দেখা যায়নি। আর পরিস্থিতিও এমন যেন কারফিউর নিয়ম মেনে চলছিল সবাই। তবে এত কিছুর মধ্যেও ছিল চাপা উদ্বেগ। রাতভর গোপালগঞ্জের সড়কে সড়কে পুলিশের আনাগোনা ছিল বিভিন্ন বাহিনীর টহল। এবং যেটি দেখা গেছে যে রাতে অন্যান্য জেলা এবং রেঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ সদস্যদের এই গোপালগঞ্জে আনা নেওয়ার কাজটি হয়েছে। গোপালগঞ্জের সংঘাতের জের দেখা গেছে সন্ধ্যার পর থেকেই মহাসড়কে। বিশেষ করে ঢাকা থেকে শহরে প্রবেশের মোটামুটি 20 কিলোমিটার পথে বড় গাছ কেটে তৈরি করা হয় প্রতিবন্ধকতা। এর কারণে যে যানজট তৈরি হয়, স্থানীয় জনতা, পুলিশ, ফায়ার সার্ভিস আর সেনাবাহিনী মিলে তা স্বাভাবিক করতে সময় লেগে যায় প্রায় রাত 8টা। আজহার লিমন, এখন গোপালগঞ্জ। গণঅভ্যুত্থানের 1 বছর পরেও আওয়ামী লীগের ফ্যাসিবাদী সন্ত্রাসী রূপ দেখল দেশবাসী। বুধবার রাতে খুলনায় এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, গোপালগঞ্জে পুলিশ প্রশাসনের সহায়তায় ঘাটতি ছিল। নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ তাদের হত্যার উদ্দেশ্যেই হামলা করেছিল। প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে এনসিপি। বাকিরা জানাচ্ছেন রামিম চৌধুরী।
গোপালগঞ্জ থেকে সভা শেষে ফেরার পথে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের দ্বারা হামলার শিকার হয় এনসিপি নেতাকর্মীরা। পরে মাদারীপুরের কর্মসূচি স্থগিত করে সেনাবাহিনীর কঠোর নজরদারিতে খুলনায় চলে আসেন তারা। সন্ধ্যা 7টায় গোপালগঞ্জ থেকে খুলনায় এসে পৌঁছায় জাতীয় নাগরিক পার্টির গাড়ির বহরটি। সার্কিট হাউস ও স্থানীয় কিছু হোটেলে অবস্থান নেন নাহিদ, হাসনাত ও সার্জিসরা। এর কিছু সময় পর দিনভর ঘটনা নিয়ে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এনসিপির কেন্দ্রীয় নেতারা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া আর কেউ সভা করতে পারবে না, এই প্রথা ভেঙে দিয়েছে এনসিপি। যতই হামলা হোক, চলবে জুলাই পদযাত্রা। একটা মেইট তৈরি করে রাখা হয়েছিল যে গোপালগঞ্জে আওয়ামী লীগের বাইরে কেউ প্রোগ্রাম করতে পারবে না। এই মিথ আজকে জাতীয় নাগরিক পার্টি ভেঙে দিয়েছে। ব্রিফিংয়ে নাহিদ ইসলাম আরও বলেন, 1 বছর পর আবারও আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসী রূপ দেখল দেশবাসী। মুজিববাদীদের বিরুদ্ধে লড়াই শেষ হয়নি এখনো। এজন্য সরকারকে আরও কঠোর হতে হবে, বাড়াতে হবে জনসচেতনতা। আগামী 24 ঘন্টার মধ্যে এই ঘটনার দোষীদের বিচারের আওতায় আনতে হবে বলে জানিয়েছে দলটির এই শীর্ষ নেতা। যে মুজিববাদী সন্ত্রাসীরা, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা আমাদের গোপালগঞ্জের কর্মসূচিতে হামলা করেছে। জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে তারা সেই কর্মসূচিতে জঙ্গি কায়দায় হামলা করে। জাতীয় নাগরিক পার্টি সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এই সশস্ত্র হামলার প্রতিবাদে। এনসিপির কেন্দ্রীয় নেতারা বুধবার রাতে অবস্থান করবে খুলনায়। বৃহস্পতিবার সকালে আবারও জুলাই পদযাত্রার কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হবেন তারা। আজকে যে দুইটি স্থগিত হলো মাদারীপুর এবং শরীয়তপুর, সেটা আমরা পরবর্তীতে কভার করে নিব। রামিম চৌধুরী, এখন খুলনা। শিকল পরা ছল তোদের, ওই শিকল পরা ছল, শিকল ভেঙেই শিকল তোদের করবো রে বিকল। জুলাই আওয়ামী লীগ সরকারের নিপীড়নের বিরুদ্ধে তেমনটাই যেন শিকল ভেঙে শিক্ষার্থীদের প্রতিবাদ ক্রমেই ছড়িয়ে পড়েছিল সারা দেশে। 15 জুলাইয়ের কথা বলছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নারকীয় যেই হত্যাকাণ্ডের ঘটনা, হামলার ঘটনা, তাতে করে ফুঁসে ওঠে ছাত্র জনতা। 16 জুলাই সেই ক্ষোভের প্রতিফলন দেখা যায়। রাজপথে তখন শহীদ হন আবু সাইদ সহ 6 জন। এদিন ছাত্রলীগ মুক্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পরের দিন ঢাবিতে গায়েবানা জানাজা ও প্রতীকী কফিন মিছিল শুরু হলে ফের গুলি করে পুলিশ। এরপর শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়ে দেশব্যাপী, অংশ নেয় সর্বসাধারণের মানুষ। হাসিব বিল্লাহ জানাবেন বাকিটা। 24-এর 17 জুলাই সকালের চিত্র। ক্যাম্পাস ছেড়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। কারণ রাতে ঘটে গেছে বিস্ময়কর ঘটনা। বিগত 15 বছরে দেশের একক আধিপত্যবাদী ছাত্র সংগঠন ছাত্রলীগ ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়েছে। 15 জুলাই কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচিতে ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার প্রতিশোধ নেয় সাধারণ শিক্ষার্থীরা। 16 জুলাই রাতে দখলমুক্ত হয় ঢাবির সকল আবাসিক হল। সবার মুখে চাপা ক্ষোভ। তো ওই দিন আমাদের প্ল্যান যে আমরা যে কোনোভাবে আমাদের ক্ষোভের বিস্ফোরণ ঘটবে এবং ছাত্রলীগকে ঘাড় ধাক্কা দিয়ে হল থেকে বের করব। 15 জুলাই ঢাবিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে পরদিন সারা দেশের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। প্রতিবাদ মিছিল থেকে শহীদ হন 6 জন। অতঃপর শিক্ষার্থী হত্যার প্রতিবাদে রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতীকী কফিন মিছিল ও গায়েবানা জানাজার সিদ্ধান্ত নেয় বৈষম্য বিরোধী ছাত্ররা। সন্ধ্যায় মাহমুদ ভাই ফোন দেয় যে আপনারা কি চিন্তা করছেন। তো আমি সাদিক ভাই সহ আমরা পরামর্শ করছিলাম। ফোনে সাদিক ভাই মাঝে মাঝে কথা বলছিল। তো মাহমুদ ভাইকে বলি, ভাই আমাদের সিদ্ধান্ত নিয়েছি আমরা, কর্মসূচিটা এরকম হতে পারে যে হচ্ছে কফিন মিছিল এবং গায়েবানা জানাজা। ভাই এটা বললেন যে এটা ভালো আইডিয়া। তারপর ওনারা নিজেদের মধ্যে ডিসকাস করলেন এবং সেম ওনারাও বাকি যারা সবার তো আসলে আন্দোলনের সমান ভাবনায় সবাই সাথে সাথে এটা অ্যাপ্রুভ হলো। সন্ধ্যায় আবার মাহফুজ এবার ফোন দিলেন, রাতে ফোন দিয়ে বললো যে ভাই কর্মসূচি ঘোষণা হয়েছে, এখন বাস্তবায়নের দিকে মনোযোগ দিতে হবে। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে সেদিন কড়া পাহারায় পুলিশ ও র্যাবের বিপুল সদস্য। কফিন মিছিলে অংশ নিতে দুপুরে ক্যাম্পাসে আসেন গণতান্ত্রিক ছাত্রশক্তির তৎকালীন আহ্বায়ক আক্তার হোসেন। এতদিন আন্দোলনের নেপথ্যে থাকলেও সেদিন প্রথমবার প্রকাশ্যে আসলে তাকে টার্গেট করে পুলিশ। পুলিশের পরপর কয়েকটি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রেফতার হন আক্তার ও তার সঙ্গীরা।
আমরা ক্যাম্পাসের শিক্ষার্থীরা আমরা আমাদের অধিকারের কথা ক্যাম্পাসে বলবো, আর পুলিশ এসে আমাদেরকে ক্যাম্পাস ছাড়া করবে, এটা কোনোভাবেই ন্যায্য হতে পারে না। আমি পুলিশের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, কিন্তু পুলিশ সে সময়টাতে আমাকে জোর করে তারা কয়েকজন মিলে আমাকে ধাক্কা দিতে শুরু করে, এবং দীপ্ত কণ্ঠে আমরা বলেছিলাম যে আমাদের লাশ ক্যাম্পাস থেকে যাবে, কিন্তু আমরা আসলে ক্যাম্পাস থেকে এই পুলিশের নির্দেশনে আমরা ক্যাম্পাস ছেড়ে যাব না। পুলিশি বাধায় রাজু ভাস্কর্যের পাদদেশে পূর্ব নির্ধারিত কর্মসূচি পণ্ড হলে শিক্ষার্থীরা অবস্থান নেয় উপাচার্যের বাসভবনের সামনে। তবে ক্যাম্পাসে কফিন প্রবেশ করা সহজ ছিল না। প্রতিটি প্রবেশ পথে তখন আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। তখন ভাই গেটের উপর দিয়ে আমাদের কিছু ওই যে সাদা কাপড় দিয়ে দেন, যে যদি কফিন না পৌঁছাতে পারি আমরা কিছুক্ষণের মধ্যে, তোমরা তো এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবা না, তোমরা হলো এটা নিয়ে অন্তত লাঠি কিংবা ইটের উপর এটা দিয়ে কফিন সাজায় তারপরে জানাজাটা কমপ্লিট করো। মাহবুব ভাই আমাকে ফোন দেন যে নীলক্ষেতের দিকে তোমাদের যেহেতু এখানে অনেক মানুষ, একটা মিছিল পাঠাও ওইদিকে। তারপরে আব্দুল কাদের সহ আমরা একটা মিছিল নিয়ে ওইদিকে যাই, নীলক্ষেত যাই। নীলক্ষেতে যেয়ে তারপরে মিছিল যখন যায় তখন হলো পুলিশ আবার ব্যারিকেড ওটা ঠেকায় রাখতে পারে না, সেই সুযোগে ভাইরা কফিন হলো ভিতরে ঢুকায় নিয়ে আসে। আমরা যখন এখান দিয়ে তাদেরকে কাপড় দিলাম, তারা কাপড় নিয়ে আসলো, কিন্তু কাঠ পাচ্ছে না বা হচ্ছে যে ওইরকম কফিন বানানোর মতো কোনো ব্যবস্থা পাচ্ছে না। তখন বললো ভাইয়া অন্তত একটা কফিন হলেও দেন, তাদের দরকার হচ্ছে যে অন্তত 60টা কফিন। তো ততক্ষণে ওই পুলিশের ব্যারিকেডটা পার হয়ে অ্যাম্বুলেন্স চলে আসছে। অ্যাম্বুলেন্সটা এসে বিসি কার্যালয়ের সামনে দাঁড়াইছে। তারা তো জানে না যে অ্যাম্বুলেন্সে যে কফিন আছে। বলা যায় ভাই কী করবো, তোমাদের সামনে দেখো অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্স খোলা, কফিন বের হবে। বিকেল 4টার আগে ভিসি চত্বরের সামনে কফিন পৌঁছায়, শুরু হয় গায়বানা জানাজা। জানাজা শেষে বিকেল 4:10 কফিন মিছিল শুরু হয়। পুলিশের ব্যারিকেড অতিক্রম করে শিক্ষার্থীরা এগিয়ে যায় সামনে। বেগম রোকেয়া হলের সামনে এগিয়ে গেলে মিছিলে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও কাঁদনে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। শিক্ষার্থীরাও পুলিশের দিকে ইট পাটকেল ছুড়ে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। এসব ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। সন্ধ্যা 6টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় প্রশাসন। জাতীয় সংকটে বারবার জনগণের পাশে এসে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 52, 71, 90 কিংবা সবশেষ জুলাই গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে ক্যাম্পাস থেকেই। 24-এর 16 জুলাই ঢাবি ছাত্রলীগ মুক্ত হবার 20 দিনের মাথায় পতন হয় দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসকের। তাই পরবর্তী যে কোনো শাসকের জন্য এই ঘটনাগুলো উদাহরণ হয়ে থাকবে। কর্তৃত্ববাদী হবার চেষ্টা করলেই ফুঁসে উঠতে পারে শিক্ষার্থীরা। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। জুলাই মাসের শেষ নাগাদ নতুন মুদ্রাস্ফীতি প্রকাশ করবে বাংলাদেশ ব্যাংক, যেখানে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সম্প্রসারণ করার দিকটিকে বেশি গুরুত্ব পাবে। নতুন মুদ্রাস্ফীতিতে সংকোচনমূলক অবস্থান থেকে সরছে না কেন্দ্রীয় ব্যাংক, যদিও ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন বিনিয়োগ বাড়াতে সংকোচনমূলক অবস্থান থেকে বের হতে হবে। পরিস্থিতি বিবেচনায় নমনীয় মুদ্রানীতির কথাও ভাবছেন তারা। বিস্তারিত দেলোয়ার দোলনের প্রতিবেদনে। গেল বছর যে ছাত্র আন্দোলন কোটা বিরোধী আন্দোলন হিসেবে পরিচিতি পেয়েছে, এর মূলে ছিল অর্থনৈতিক সংকট। টানা 3 বছর সংকোচনমুখী মুদ্রানীতির কারণে উৎপাদন খাতে যেমন নেতিবাচক প্রভাব পড়েছে, একই সঙ্গে কমেছে কর্মসংস্থানের হারও। জুলাই মাসের শেষ নাগাদ নতুন মুদ্রানীতি ঘোষণা করছে বাংলাদেশ ব্যাংক। একটি নির্দিষ্ট সময়ে অর্থনীতির গতি প্রকৃতি, উন্নয়ন, মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ সহ বাজারে কী পরিমাণ অর্থের সরবরাহ থাকবে তা নির্ধারিত হয় মুদ্রানীতির মাধ্যমে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি বিনিয়োগে প্রাধান্য দিয়ে নতুন অর্থবছরের প্রথম 6 মাসের কৌশল প্রণয়ন করে বাংলাদেশ ব্যাংক, যার সুফল হিসেবে 27 মাস পর মূল্যস্ফীতি 9% নিচে নামে। 2025-26 অর্থ বছরের জন্য বাজেটে মূল্যস্ফীতির হার ধরা হয়েছে 6.5%, অর্থনৈতিক প্রবৃদ্ধি 5.5%। ব্যবসায়ীদের প্রত্যাশা, দেশে ফিরবে রাজনৈতিক স্থিতিশীলতা, কাটবে বিনিয়োগের খরা। গত কয়েক বছর ধরে আমরা একটা সংকোচন মুদ্রানীতিতে ছিলাম, যার জন্য যেটা আমরা রেজাল্ট হিসেবে পেয়েছি সেটা হচ্ছে যে আমাদের যে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট গ্রোথ, দ্যাট হ্যাজ বিন দ্য লোয়েস্ট ইন দ্য হিস্ট্রি।
এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসা দরকার, কারণ আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশনের দিকে যেতেই হবে। অর্থনীতিবিদদের মত, বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগ বাড়াতে হলে সংকোচনমূলক মুদ্রানীতি থেকে বের হতে হবে। মূল্যস্ফীতি শুধু অর্থের যোগানে হয় না, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ন্ত্রণে রাখতে হবে। সেই সাথে নমনীয় মুদ্রানীতির কথা বলছেন তারা। উচ্চ সুদের কারণে উৎপাদন খরচ বেশি, এবং উৎপাদন খরচ বেশি হলে নিশ্চয়ই যারা উৎপাদন করেন তারা আসলে কম দামে জিনিস বিক্রি করবেন না। মূল্যস্ফীতি কমানোটা তো মোটামুটি একটা টার্গেট আমরা বুঝতে পারলাম, এবং একই সঙ্গে সাপ্লাই সাইডটা যদি ভালো করতে না পারি তাতে আসলে কোনো লাভ হচ্ছে না। তো এখন আমাদের একটু নমনীয় মুদ্রানীতির প্রয়োজন। ঋণের মাধ্যমে অর্থনীতিতে টাকার প্রবাহ বাড়িয়ে বা কমিয়ে মুদ্রানীতি নিয়ন্ত্রণের চেষ্টা করে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো। লক্ষ্য থাকে কর্মসংস্থানের যোগান দিয়ে সরকার নির্ধারিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করা। এবারও মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রেখে সংকোচনমূলক নীতি থেকে বের হচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতি খাদ্য বহির্ভূত খাতে সেই মাত্রায় কমার কারণে এটা এখনও 8-এর উপরে রয়েছে। যেহেতু 8-এর উপরে রয়েছে, বাংলাদেশ ব্যাংক টার্গেট অনুযায়ী কমাতে সক্ষম হয়নি। সেক্ষেত্রে আমরা যেমন পলিসি রেট আপাতত কমাবো না, এবং একই সাথে উদার মুদ্রানীতি ঘোষণা হওয়ার সম্ভাবনা আপাতত আমি দেখছি না। জুনে দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে 8.48% হয়েছে, যা বিগত 35 মাসের মধ্যে সর্বনিম্ন। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে 7.39%, আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয় 9.37%। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। আগের অর্থবছরের তুলনায় 2024-25 অর্থবছরে মশক নিধনে 23 কোটি টাকা বাজেট বেশি ছিল ঢাকা উত্তর সিটির। কিন্তু বছরের পর বছর ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসি থেকে যে বাজেট দেয়া হয় তার কতটা মশক নিধনে কাজে আসে? রোজ কি পুরো রাসায়নিক ছিটানো সম্ভব হয় কিনা বা ছিটানো হয় কিনা? মাঠ পর্যায়ে দেখা গেল সবকিছুতেই শুধু ফাঁকি আর ফাঁকি। শম্পা বিশ্বাস খুঁজে দেখেছেন তা। 2023-24 অর্থবছরে মশক নিধনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাজেট ছিল 87 কোটি 50 লাখ টাকা। 2024-25 অর্থবছরে এই বাজেট ছিল 110 কোটি। মশক নিধনে বাজেটের আকার বাড়লেও মশার শক্তি কমেনি, বরং বেড়েছে। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বাজেটের সঙ্গে সঙ্গে মশার উপদ্রবও বাড়ছে রাজধানীতে। প্রশ্ন হলো, কেন এমনটা হচ্ছে? এখানেই শেষ নয়, জনমনে প্রশ্ন আরো অনেকগুলো। বছর বছর ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যে বাজেট দেয় তা কতটা মশা নিধনে কাজে আসে? মশার কীটনাশকের গুণগত মান নিয়ে কেন বারবার প্রশ্ন তৈরি হয়? প্রতিদিন মশার যে কীটনাশক ছিটানো হয় তা কতটা কার্যকর? রোজ রোজ কি পুরো রাসায়নিক ছেটানো হয় সব এলাকায়? জানতে উত্তর সিটি কর্পোরেশনের 24 নম্বর ওয়ার্ডের মশক নিধন কার্যক্রমে চোখ রাখি আমরা। ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দেয়া তথ্য মতে বিকেল 4:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত অ্যাডাল্টিসাইডিং বা পূর্ণাঙ্গ মশক নিধন কার্যক্রম চলে। তবে মাঠ পর্যায়ে গিয়ে দেখা গেল তেজগাঁওয়ের 24 নম্বর ওয়ার্ড অফিস থেকে মশক কর্মীরা বের হলেন 5:05 আগে। 5টা থেকে 2 কর্মী মশার কীটনাশক দেওয়া শুরু করে তেজগাঁওয়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানে। সেখানে মিনিট 15 স্প্রে করে তারা চলে যায় চা খেতে। চা খেয়ে যাওয়ার পথে তারা আরেকটি প্রতিষ্ঠানে 5:51 থেকে 5:54 পর্যন্ত মোটে 3 মিনিট কীটনাশক স্প্রে করে। অর্থাৎ সর্বসাকল্যে মোটে 18 থেকে 20 মিনিট সময় ছিটানো হয় কীটনাশক। অথচ একটি মেশিনে যে পরিমাণ কীটনাশক থাকে তাতে টানা প্রায় 1 ঘন্টা স্প্রে করা সম্ভব। এই হলো মশার কীটনাশক ছিটানোর বাস্তব চিত্র। একটানা কাজ করলে একটানা যদি আমি মারি পুরো এলাকা কভার করি সর্বোচ্চ 1 ঘন্টা। আমরা 8টা বাজে বের হয়ে যাই, 11:45 হাজিরা দেই, তারপর চলে যাই বিকাল 4:30 ভিতরে হাজিরা দেই। আবার 4:30 করে অ্যাবসেন্ট ছুটি দিলে আমরা চলে যাই কভার মেশিনে যেহেতু ওষুধ থাকবে এলাকা পুরো কভার করে আসি। ঘটনা আরো বাকি। কীটনাশক ছিটানোর 2 কর্মীর পিছু নিয়ে ওয়ার্ড অফিসে ঢুকে দেখা যায় 6টার আগেই সবগুলো কীটনাশক ছিটানোর মেশিন জমা দেওয়া হয়েছে ওয়ার্ড অফিসে। অর্থাৎ বাকিরাও কাজে ফাঁকি দিয়েছে।
কীটনাশক ছিটানো কর্মীদের মশক সুপারভাইজারের কথা জিজ্ঞেস করলে দুই মশক কর্মী জানায় সুপারভাইজার মাঠে মশক নিধন কার্যক্রম তদারকি করছেন। সুপারভাইজার কই? সুপারভাইজার আছে, সে হাজিরা দিয়া বাইরে গেছে। হাজিরা দিয়ে ঘুরে বেড়ায়, তারপর আবার চলে আসেন। সে মনে হয় হয়তো ওই আমাদের মাঠ পর্যায়ে আছে, সেটা দেখতেছে। কর্মীদের কথা যাচাই করতে সুপারভাইজারকে ফোন করলে তিনি জানালেন নিজ এলাকার টঙ্গীতে তার বাড়ির কাছাকাছি আছেন। আমি এইমাত্র আসলাম, কিছু আগে নামাজটা করলাম। আপনার কর্মীরা তো সব বললো যে আপনি মাঠে কাজ করতেছেন পুরো দমে। না, আমি কিছুক্ষণ আগে আসছি, আমার ওই বসের কাছে ছুটি নিয়ে আমি আসছি, যে বাচ্চা মায়ের কান্নাকাটি করতে হচ্ছে তো গরমের জন্য, এই জন্য তাড়াতাড়ি করে এসে বসছি। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ। দীর্ঘদিন ধরে মশক নিধনে এমন চিত্র চললেও ডিএলসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা তার গদ বাঁধা কথার বাইরে গিয়ে নিয়ম ভঙ্গ করলেন না। আমাদের প্ল্যানিং করা আছে, সেই প্ল্যানিং অনুযায়ী মশক কর্মী সুপারভাইজারদের তাদের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কাজটা করার কথা। যদি তাদের কাজে গাফিলতি থাকে, আমাদের অফিসাররা থাকে ফিল্ড পর্যায়ে, তারা বের করার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তাদেরকে মোটিভেট করা হয়। এদিকে মশক নিধনে ঢাকা উত্তর সিটিতে 3 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে, তবে তাদের খুব একটা অন্তর্ভুক্ত করা হয় না মশক নিধন কার্যক্রমে। আমরা এতগুলো ঔষধ দিয়ে আসছি, তাহলে আমাদের মসকুইটোগুলো মারা যাচ্ছে না কেন, দিন দিন বেড়েই যাচ্ছে কেন? এটাই মূলত হচ্ছে এই বিশেষজ্ঞ টিমের কাজ। এবং সেই কাজটা করতে গিয়ে আমাদের যে সমস্ত সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট থেকে নিয়ে শুরু করে যতগুলো সাপোর্ট, সবগুলো সাপোর্ট দিলেই তো আমরা করব। কিন্তু কিছু কিছু সিদ্ধান্তে আমরা থাকেই না, বা কিছু কিছু সিদ্ধান্তে আমাদের উপস্থিতিই থাকে না। আমার মনে হয় যে প্রত্যেকটা জায়গায় বিশেষজ্ঞ টিমের পরামর্শ ক্রমে আমাদের সবগুলো সিদ্ধান্ত নেওয়া উচিত। দিন দিন রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, তবে ডেঙ্গুর বিস্তার রোধে করণীয় অনেকটাই কম বলে দাবি বিশেষজ্ঞদের। 2024 সালের সেপ্টেম্বরের শেষের দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ডেঙ্গু বিষয়ক একটি কমিটি গঠন করা হয়। এই কমিটিতে 3 জন বিশেষজ্ঞ রাখা হয়। তবে 1 বছর হতে চললেও এই বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সিটি কর্পোরেশনের বৈঠক হয়েছে মোটে 2 থেকে 3টি। একই সঙ্গে নতুন করে বিটিআই কেনার সিদ্ধান্ত নেওয়া হলেও সে বিষয়েও জানেন না এই বিশেষজ্ঞ কমিটি। অন্যদিকে ডেঙ্গু নিয়ে যে 3টি জরিপ করা হয়, একটি মৌসুম পূর্ববর্তী জরিপ, মৌসুমকালীন জরিপ এবং অপরটি মৌসুম পরবর্তী জরিপ, সেটিরও 2024 সালের মৌসুম পরবর্তী জরিপ করা হয়নি। 2025 সালের শুরুতে যে মৌসুম পূর্ববর্তী জরিপটি করা হয়, সেটিকে চালিয়ে দেওয়া হয় 2024 সালের মৌসুম পরবর্তী জরিপ হিসেবে। একই সঙ্গে এখনো পর্যন্ত করা হয়নি মৌসুমকালীন জরিপ। তাহলে কিভাবে জনগণ ডেঙ্গু বিষয়ে সচেতন হবে এবং কিভাবে ডেঙ্গুকে প্রতিরোধ করবে, সেই প্রশ্ন জনমনে। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। বগুড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় 10ম শ্রেণীর শিক্ষার্থী সহ একই পরিবারের 3 জনকে ছুরিকাঘাত করে পালিয়েছে এক যুবক, আর এতে ঘটনাস্থলেই নিহত হয় 2 জন। গুরুতর আহত অবস্থায় শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে ঘটে এই দুর্ঘটনা। ক্রুদ্ধ হয় এলাকাবাসী। পুলিশ বলছে অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। রাজীব সেলিমের প্রতিবেদনে ছবি তুলেছেন সাইফুল সাগর। বগুড়া সদরের হরিগাড়িতে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় 10ম শ্রেণীর এক শিক্ষার্থী সহ তার ভাবি ও দাদিকে ছুরিকাঘাত করেছে সৈকত নামের এক স্থানীয় যুবক। এ ঘটনায় নিহত হয়েছেন ভাবি ও দাদি। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন শিক্ষার্থী বন্যা আক্তার। বুধবার রাতে হঠাৎ বাড়িতে ঢুকে বন্যার উপর এলোপাতারি ছুরিকাঘাত করে সৈকত। তাকে বাঁচাতে এগিয়ে গেলে ছুরিকাঘাতে নিহত হন বন্যার ভাবি ও দাদি। ঘটনার পর পালিয়ে যায় সৈকত। আহতদের হাসপাতালে নিলে বন্যার ভাবি ও দাদিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতের স্বজনরা জানান বন্যাকে প্রায়ই উত্ত্যক্ত করত। বিষয়টি নিয়ে এলাকায় সালিশ বৈঠকও হয়েছে। তার জেরেই এই হত্যাকাণ্ড। সবাই মিলে বলছে এটা মীমাংসা হয়ে গেছে। মীমাংসা হওয়ার পরেও কয় মাস পরে আসে এই ঘটনা ঘটলো। এলাকার লোকজন কেউ দেখে পারেনি, অন্ধকার ছিল এটি। বাড়ির মধ্যে শুধুমাত্র আমার নানি ছিল বাড়ির ভিতরে, ভাই বউ ছিল আর আমার বোন ছিল। আমার বর্মা আর আমার ভাইস্তে বউ মারা যায়, আর আমার ভাতিজি তাই মনে করেন যে মৃত্যুর সজ্জায় এখন মনে করেন যে পাঞ্জা লড়তেছে। যে কয়েকজন এর সাথে জড়িত তাদের একবারে ফাঁসি। দুষ্কৃতি যেই হোক, এই যে 2টা মার্ডার, আইন শৃঙ্খলার অবনতি থেকে এই ঘটনাগুলো হচ্ছে।
পুলিশের ধারণা প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের কারণে পরিকল্পিতভাবেই হামলা চালিয়েছে সৈকত। দোষীকে আটক করতে জেলা পুলিশের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে বলেও জানায় পুলিশ। এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তাতে মনে হচ্ছে যে একজনই ঘটনাটা ঘটিয়েছে এবং সেও একজন কলেজের ছাত্র, বন্যার সমবয়সী হবে, তার সাথে তার একটা সম্পর্কের কথা আমরা শুনতে পাচ্ছি। সম্পর্ক না, মেয়েকে সে পছন্দ করতো, ওই মেয়ে রাজি হয় নাই। ফ্যামিলি যখন বললো যে ফ্যামিলি তখন এটা মানতে চায় না এই বিষয়টা, এই রাগ থেকেই সে একটা অভিমান করেই তার বাড়িতে গিয়ে এই ঘটনাটা ঘটায়। হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থী বন্যার শারীরিক অবস্থাও আশঙ্কাজনক বলে জানায় চিকিৎসকরা। রাজীব সেলিম, এখন, বগুড়া। দেশের রেলপথে প্রথমবারের মতো শুরু হচ্ছে যাত্রীদের লাগেজ স্ক্যানিং। আর আগামী মাস থেকে কক্সবাজার, ঢাকা ও চট্টগ্রাম রেল স্টেশনে বসানো হচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি আধুনিক স্ক্যানার। রেলপথে মাদক ও অবৈধ পণ্য চোরাচালান রোধে এই পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে কক্সবাজারের সাথে রুট চালুর পর থেকেই তা আরও বেড়েছে। রেলওয়ের এমন সিদ্ধান্তে খুশি যাত্রীরা। কাজী মাহফুজের প্রতিবেদনে বিস্তারিত। আকাশপথে যাত্রীদের জন্য লাগেজ স্ক্যানিং এখন স্বাভাবিক ঘটনা। নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরের স্পর্শকাতর এলাকায় লাগেজ স্ক্যানিং করা হয় নিয়মিত। কিন্তু অভ্যন্তরীণ যাত্রায় সড়ক কিংবা রেলপথে লাগেজ স্ক্যানিং এর অভিজ্ঞতা নেই যাত্রীদের। তবে এবার প্রথমবারের মতো রেল ভ্রমণে লাগেজ বা ব্যাগ স্ক্যানিং এর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ, যা শুরু হচ্ছে আগামী মাসেই। আমেরিকার তৈরি অ্যাস্ট্রোফিজিক্স ব্র্যান্ডের এই স্ক্যানারটি ইতোমধ্যে স্থাপনের কাজ শুরু হয়েছে পূর্বাঞ্চলের বিভিন্ন স্টেশনে। করা হয়েছে পরীক্ষা নিরীক্ষাও। এই স্ক্যানারে ধরা পড়বে অবৈধ মালামাল, মাদক ও চোরাই পণ্য। রেল কর্মকর্তাদের পাশাপাশি এটি পরিচালনার দায়িত্বে থাকবে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার তিনটে স্টেশনে লাগেজ স্ক্যানার বসানো হয়েছে। এটা মূলত সন্দেহভাজন যাত্রীদের লাগেজ চেক করা হবে এবং অবৈধ মালামাল পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীর চাপ বেশি থাকায় আইনশৃঙ্খলা বাহিনীকে এড়িয়ে রেলকে অবৈধ পণ্য পরিবহনের বাহন হিসেবে ব্যবহার করে অপরাধী চক্র। বিশেষ করে কক্সবাজারের সাথে সারা দেশের রেল যোগাযোগ স্থাপন হওয়ায় বেড়েছে মাদক পাচার। গত 6 মাসের তথ্য বলছে চট্টগ্রাম অঞ্চলে মাদক মামলা ও জব্দ মাদকের পরিমাণ আগের বছরের চাইতে 30% বেড়েছে। বিষয়টির নজরে এলে কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকা স্টেশনে লাগেজ স্ক্যানিং মেশিন বসানোর সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ। কক্সবাজারে অনেকেই একটা কথা আছে যে কক্সবাজার থেকে ইয়াবা বা অন্যান্য মাদক পাচার হচ্ছে বা হতে পারে, সেজন্য কক্সবাজার স্টেশন এবং চট্টগ্রাম স্টেশন, ঢাকা কমলাপুর স্টেশন, যেহেতু দুটো গন্তব্যই কক্সবাজার থেকে ট্রেন আসা যাওয়া করে, এই জন্য তিনটো স্টেশনে লাগেজ স্ক্যানার বসানো হয়েছে। রেল স্টেশনে আধুনিক প্রযুক্তির ব্যবহারকে যুগান্তকারী উদ্যোগ হিসেবে দেখছেন যাত্রীরা। তবে কেউ যেন হয়রানির শিকার না হয় সেটি নিশ্চিতের দাবি যাত্রীদের। রেলওয়ে পুলিশ বলছে লাগেজের পাশাপাশি সন্দেহভাজন যাত্রীকেও স্ক্যানিংয়ের আওতায় আনবে কর্তৃপক্ষ। চিন্তা এগুলো সবই হচ্ছে, সো এগুলো হচ্ছে মেইনলি ড্রাগসের কারণে। সো স্ক্যানারগুলো বসানোর কারণে আশা করি একটু কমবে। কক্সবাজার থেকে ইয়াবা বা অন্যান্য মাদক দ্রব্য গ্রহণ করে এগুলো রোধ করা যাবে। লাগেজ স্ক্যানার দরকার, বিশেষ করে আমাদের প্ল্যাটফর্মগুলোতে, স্টেশনগুলোতে। এটা কারণ হলো যে আমরা যদি মানুষকে এমনি লাগেজ চেক করি অথবা 1 by 1 চেক করি, মানুষ আসলে খুবই বিরক্ত হয়। এটা আসলে কাইন্ড অফ হ্যারাসমেন্ট। এটা অ্যাভয়েড করার জন্য আমরা লাগেজ স্ক্যানার ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। আপাতত রেল পূর্বাঞ্চলে শুরু হলেও ভবিষ্যতে দেশের সব বিভাগকে স্ক্যানিংয়ের আওতায় আনার পরিকল্পনা রেল কর্তৃপক্ষের। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম। এবার বাজার পরিস্থিতির খবর। গাজীপুরে ব্রয়লার ও সোনালী মুরগির দাম বাড়লেও কমেছে লেয়ার ও দেশি মুরগির দাম। এদিকে সপ্তাহ ব্যবধানে পাইকারি বাজারে ডিমের দামও বেড়েছে। আর এই নিয়ে আরও জানাতে গাজীপুরের শফিউদ্দিন বাজার থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। ইফতেখার, প্রথমে আপনার থেকে জানতে চাই যে বাজারে ডিম আর মুরগির সরবরাহ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? হুট করে এই যে দাম বাড়লো, তার পেছনের কারণ কি বলছেন ব্যবসায়ীরা, কি বলছেন ক্রেতারা, জানতে চাই আপনার মাধ্যমে। অনেক প্রথমেই জানাতে চাই যে আজকে আসলে বাজারের যে পরিস্থিতি, অর্থাৎ সকাল থেকেই কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে আমরা দেখেছি সকাল থেকেই যে বাজারে ক্রেতা সমাগম অনেকটাই কম। 2-1 করে ক্রেতা আসছেন এবং তারা তাদের প্রয়োজনীয় যে কেনাকাটা সেগুলো সারছেন এবং বিক্রেতারা বলছেন যে এই গুড়ি গুড়ি বৃষ্টির কারণে তাদের যে বেচাকেনার যে লক্ষ্য ছিল সেটি কিন্তু পূরণ হবে না, অর্থাৎ এই বৃষ্টির কারণে তাদের বেচাকেনা একটি ব্যাঘাত ঘটছে। আর অন্যদিকে মুরগি এবং ডিমের দামের কথা যেটি বলছেন যে আসলে
মুরগির কিন্তু যে সরবরাহ সেটি কিন্তু অনেকটা স্বাভাবিকই রয়েছে বলে বিক্রেতারা জানিয়েছেন। অর্থাৎ যে পরিমাণ মুরগি প্রয়োজন হয় বাজারে সেই পরিমাণ কিন্তু সরবরাহ রয়েছে। তবে দাম কিছুটা ওঠানামা করছে। অর্থাৎ গত সপ্তাহে আমরা যেটি দেখেছি যে ব্রয়লার মুরগি সেটি বিক্রি হয়েছিল ১৫০ টাকা কেজি দরে, সেটি কিন্তু আজকের বাজারে ১০ টাকা বেড়েছে ১৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং পাশাপাশি সোনালী মুরগি সেটি ২৮০ টাকা কেজিতে বিক্রি হয়েছিল, যেটি আজকে ২০ টাকা কেজিতে বেড়েছে এবং আজকে বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। তবে এই দুটি মুরগির দাম বাড়লেও কিন্তু দুটি লেয়ার যে লেয়ার মুরগিটি রয়েছে সেটির দাম ২০ টাকা কেজিতে কমেছে, সেটি বিক্রি হচ্ছে ২৮০ টাকা, যা বিক্রি হয়েছিল আগে ৩০০ টাকায়। এবং পাশাপাশি দেশি মুরগির দাম কিন্তু কেজিতে ৫০ টাকা কমেছে। ৬০০ টাকা কেজিতে বিক্রি হওয়া মুরগি সেটি আজকে বিক্রি হচ্ছে ৫৫০ টাকা। এবং এই যখন অবস্থা তখন আসলে বাজারে বিক্রেতারা বলছেন যে বাজারে সরবরাহ এবং যে বেচা কেনা সেটির তারতম্য মোটামুটি স্বাভাবিকই রয়েছে, ১০ থেকে ২০ টাকা ওঠানামা করছে। তবে এতে কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে তেমন কোনো অসন্তোষ কিন্তু তারা প্রকাশ করছেন না। অপরদিকে ডিমের যে হালি সেটি কিন্তু পাইকারি বাজারে কিছুটা ওঠানামা করছে। পাইকারি বাজারে আমরা দেখেছি যে ৩৪ টাকা ডিমের হালি বিক্রি হয়েছে গত সপ্তাহে। তবে আজকে সেটি কিন্তু ২ টাকা হালিতে বিক্রি বেড়েছে এবং আজকে বিক্রি হচ্ছে ৩৬ টাকা। তবে পাইকারি বাজারে ডিমের দাম ওঠানামা করলেও কিন্তু খুচরা বাজারে কিন্তু এর প্রভাব পড়ছে না। খুচরা বাজারে আমরা দীর্ঘদিন ধরেই দেখছি যে যে খুচরা প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে কিন্তু ৪০ টাকায়। এবং যে পাইকাররা যেটি বলছেন যে দীর্ঘদিন ধরেই কিন্তু ডিমের দামটি এই ৩২ টাকা থেকে ৩৪ টাকার মধ্যেই ওঠানামা করছে। তবে খামারে যে সকল ডিম আটকা পড়েছিল সেই ডিমগুলো এখন কিন্তু অনেকটা কিন্তু বাজারে সরবরাহ হতে কিন্তু এখন অনেকটা স্বাভাবিক রয়েছে। অর্থাৎ বাজার এবং খামারের মধ্যে যে ডিমের যে তারতম্য সেটি কিন্তু অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে বলে তারা জানিয়েছে। তো সবকিছু মিলিয়ে গাজীপুরে মুরগির দাম এবং ডিমের দাম এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। এই ছিল আমার কাছে সবশেষ। অনেক গাজীপুর থেকে বাজার পরিস্থিতির সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। আমার ছেলে হাসপাতালে, তার জন্য নাস্তা খুঁজে পাচ্ছি না, মনে হচ্ছে আমরা ক্ষুধাতেই মারা যাব। বলছিলাম গাজায় এক বাবার আকুতির কথা। গাজাবাসীকে হত্যায় এবার বুলেট বোমা ছাড়াও ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েলি সেনাবাহিনী। মৃত্যু ফাঁদে টোপ হিসেবে ব্যবহার করা হচ্ছে খাদ্য সহায়তা কেন্দ্রগুলোকে। এমনকি সাগরে গিয়েও মাছ ধরতে দিচ্ছে না ইসরায়েলি সেনারা। এই অবস্থায় দুর্ভিক্ষের সংখ্যা প্রকট হচ্ছে, আর ক্ষুধা আর অপুষ্টিতে মৃত্যুর হাত থেকে পরিবার রক্ষায় জীবন বাজি রেখে সাগরে মাছ ধরতে যাচ্ছেন অনেক গাজাবাসী। তৌহিদুর রহমান জানাবেন বাকিটা। অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিনিয়তই বুলেট বোমা দিয়ে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে নজিরবিহীন পৈশাচিক খেলায় মেতেছে দখলদাররা। খাদ্য সহায়তাকে টোপ হিসেবে ব্যবহার করে মৃত্যু ফাঁদে পরিণত করা হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল পরিচালিত জিএইচএফ ত্রাণ কেন্দ্রগুলো, যেখানে ২৭ মে থেকে এখন পর্যন্ত এক মুঠো খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে প্রাণ গেছে প্রায় ৯০০ ক্ষুধার্ত ফিলিস্তিনের। অবরোধের কারণে সহায়তা বোঝায় ট্রাক ঢুকতে না পারায় দুর্ভিক্ষের নগরীতে রূপ নিয়েছে গাজা উপত্যকা। বাড়ছে ক্ষুধার্ত মানুষের হাহাকার। هاي البديل يفتحوا المعبر بيرخص كل شيء في السوق. لا حتى الان الصغير زي هذا عنده بقول لك صدمه مش لاقي يوم، وما اقول لك من قله الجوع مش لاقي اودي له فطور. এই অবস্থায় অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা দিন দিন বাড়ছে। জাতিসংঘের তথ্য বলছে প্রতি ১০ শিশুর মধ্যে এক শিশু অপুষ্টিতে কাতরাচ্ছে। শুধু জুনেই ৫,৮০০-র বেশি শিশুর অপুষ্টি ধরা পড়েছে, যার মধ্যে ১,০০০-এর বেশি শিশুর অবস্থা গুরুতর। এভাবে অপুষ্টিতে ভুগে মৃত্যুর কোলে ঢলে পড়ছে অবুঝ শিশুরা। يعني فيش حليب مناسب يطابق على جسم الطفله. جربنا لها عده انواع حليب، طيب يخلص علبه الحليب، بدك نفس نوعيه الحليب اللي اخذتها قبل. طب من وين نجيب؟ احنا معابر مسكره، الدنيا كلها مسكره في وجهنا. অসহায় ফিলিস্তিনিদের ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখার জন্য সাগরে মাছ ধরতেও বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। ধ্বংস করে দেয়া হচ্ছে মাছ ধরার নৌযানও। এর মধ্যেও লুকিয়ে লুকিয়ে সাগরে মাছ ধরতে যাচ্ছেন অনেক মৎস্যজীবী। অভুক্ত শিশু ও পরিবারের অন্যান্য সদস্যদের মুখে একটু খাবার তুলে দিতে তাদের এই জীবনবাজি। এ তালিকায় রয়েছে অনেক শিশু কিশোরও। اليوم اغلقوا البحر واحنا خايفين حالنا، ووقيت مشكله القرار نزلوها اغلاق البحر، هذا عامل كارثه كبيره. هو مش مغلق البحر، الصيد خفيف ومش مكفي ولا ربع مطلب الناس.
اليوم لما نسكر حيصير فيش عجز كبير في السمك يعني জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়ন বিষয়ক সংস্থা আইপিসি ইতিমধ্যেই সতর্ক করেছে যে ইসরায়েলি আগ্রাসন ও অবরোধ এভাবে অব্যাহত থাকলে সেপ্টেম্বরের শেষ নাগাদ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন হবেন প্রায় ২১ লাখ ফিলিস্তিনি, যাদের মধ্যে প্রায় ৫ লাখের অবস্থা বিপর্যয়কর পর্যায়ে পৌঁছাবে বলেও শঙ্কা করা হচ্ছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এবার খেলার প্রসঙ্গ। আগস্টে ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা থাকলেও সেটি পিছিয়ে যাওয়ায় এখন ফাঁকা সূচিতে ভিন্ন কোনো দলের বিপক্ষে সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে পিসিবি। বুধবার গণমাধ্যমে জানিয়েছেন সিনিয়র সহসভাপতি নাজমুল আবেদিন ফাহিম। এদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দলে খুব একটা পরিবর্তন না আসলেও এশিয়া কাপ আর সাথে টি-20 বিশ্বকাপের দল নিয়ে এখনই ছক কষছে বোর্ড। বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইসা। আগস্ট মাসে সাদা বলে 3 ওয়ানডে ও 3 টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা থাকলেও শেষ সময় সিরিজ থেকে সরে আসে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এই ফাঁকা সূচিকে কাজে লাগাতে চায় বিসিবি। পাকিস্তান সিরিজের পরপরই ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলার কথা ছিল বাংলাদেশের। তবে ভারতীয়রা সফর পেছানোয় ফাঁকা সময়ে ভিন্ন কোনো দলের বিপক্ষে সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন আমরা ভেবে দেখছি যে এর পাশাপাশি কোনো দলের সাথে আমরা খেলতে পারি কিনা, বা বাইরে কোনোখানে গিয়েও খুব অল্প সময়ের জন্য কিছু খেলা যায় কিনা, কোনো সুযোগ পাওয়া যায় কিনা, সেই জিনিসগুলো আমরা দেখছি। এগুলো যদি না হয় তাহলে আমরা ইন্টারনালি হতে হবে। যে কোনো কন্ডিশনে খেলার জন্য প্রস্তুত থাকতে চায় টিম ম্যানেজমেন্ট। যদিও আবহাওয়া খারাপ হওয়ায় বিশ্বকাপ ভেন্যুর সাথে মিল রেখে পিচ তৈরিতে কিছুটা বিপাকে গ্রাউন্ডস ম্যানেজমেন্ট। ভারতের উইকেটগুলোতে ওদের পক্ষে 200 রানের উইকেট বাড়ানোর সক্ষমতা আছে এবং সেই উইকেটেই হয়তো আমাদের খেলতে হবে। আবহাওয়ার যে অবস্থা সেটাতে আমরা কতটুকু সক্ষম হব ভালো উইকেট বানাতে, কারণ প্রায় বেশিরভাগ সময় পিচ ঢেকে রাখতে হচ্ছে। সো পিচটাকে রোল করা, পিচটাতে পানি দেওয়া, রোদ খাওয়ানো, এইসব সেভাবে সম্ভব হচ্ছে না। তারপর চেষ্টা থাকবে ভালো উইকেট করা যতটুকু সম্ভব এবং চাইবো বেশি রান যেন হয়। দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে ব্যস্ত থাকলেও বিসিবির নজর 2 বৈশ্বিক আসর এশিয়া কাপ ও আগামী টি-20 বিশ্বকাপে। দুটি টুর্নামেন্টকে সামনে রেখে এখনই দল গুছিয়ে ফেলতে চায় বোর্ড। আমরা বিশ্বকাপ পর্যন্ত চাইবো এটা কনসিস্টেন্সি চাইবো এবং দলে যেন খুব বেশি পরিবর্তন না আসে, অপ্রয়োজনীয় পরিবর্তন না আসে, এক্সপেরিমেন্টের ব্যাপারটা যেন খুব বেশি না থাকে এটাই চাইবো, কারণ একটু স্টেবল হওয়ারও প্রয়োজন আছে অ্যাট দ্য সেম টাইম। পুরো টিম গোছানো না হলেও বড় সংখ্যক ক্রিকেটারদের জায়গা নিয়ে নেই কোনো সংশয়। তবে আগামী কয়েক মাসে ক্রিকেটারদের পারফরমেন্সের ভিত্তিতে বিশ্বকাপের দল গঠনে নিশ্চিতভাবেই আসবে কিছু পরিবর্তন। ফারহান ইসান, এখন, ঢাকা। আর এরই মাধ্যমে শেষ করছি এখন বাজার। তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গোপালগঞ্জে কারফিউয়ে ঢিলেঢালা ভাব, সীমিত আকারে চলছে যানবাহন, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে শহরের পরিস্থিতি। ফের আওয়ামী লীগের ফ্যাসিবাদী সন্ত্রাসী রূপ উন্মোচিত, খুলনায় ব্রিফিংয়ে নাহিদ। সারা দেশে আজ এনসিপির প্রতিবাদ বিক্ষোভ। জাতীয় নাগরিক পার্টি সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এই সশস্ত্র হামলার প্রতিবাদে। গণঅভ্যুত্থানে প্রাণহানির পর ছাত্রলীগ মুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এদিন গায়েবানা জানাজায় পুলিশ ব্যারিকেড ভাঙে ছাত্র জনতা। কফিন মিছিল এবং গায়েবানা জানাজা, ভাই এটা বললেন যেটা ভালো আইডিয়া। তারপর ওনারা নিজেদের মধ্যে ডিসকাস করলেন এবং সেম ওনারাও বাকি যারা সবার তো আসলে আন্দোলনের সমান ভাব নাই। তখন ভাই গেটের উপর দিয়ে আমাদের কিছু যে সাদা কাপড় দিয়ে দেন, যে অন্তত লাঠি কিংবা ইটের উপর এটা দিয়ে কফিন সাজায় তারপরে জানাজাটা কমপ্লিট করে। নতুন মুদ্রানীতিতেও সংকোচনমূলক অবস্থান থেকে সরছে না কেন্দ্রীয় ব্যাংক। বিনিয়োগ বৃদ্ধিতে উদার হওয়ার দাবি ব্যবসায়ীদের। প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট গ্রোথ দ্যাট হ্যাজ বিন দ্য লোয়েস্ট ইন দ্য হিস্ট্রি। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসা দরকার। এবং মশক নিধনে গেল অর্থ বছরে 23 কোটি টাকা বেশি বাজেট পেলেও সুফল মেলেনি ঢাকা উত্তরে। অকার্যকর ঢিলেঢালা কার্যক্রম মাঠ পর্যায়ে। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/ekontv।